আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন সবাই যে এখানে পেন্টাগনের শীর্ষ কর্তারা ভারতবর্ষে এসেছেন। আজকে তাদের ফিরে যাওয়ার কথা। কাল রাতে জেডি ভান্সের ফোন এসছিল। জেডি ভান্সের ফোন এসছে, সেই কথাটা আমরা জানলাম কি করে? মোদির টুইট থেকে। মোদি সেখানে দুটো কথা লিখেছেন, তার মর্মার্থ ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় কূটনীতি কোন রাস্তা ধরেছে এবং আমেরিকা কি ভাবছে। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা, তার সম্পর্কে বিস্তারিত খবর নিয়েছেন জেডি ভান্স। তার শরীর স্বাস্থ্য সম্পর্কে তো বটেই, এবং তার এই যে ইন্টারভিউ, এই যে বিশেষ করে তার যে সাংবাদিক সম্মেলন, সেই সম্পর্কে এবং ভারতের প্রত্যুত্তর নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কথা হয়েছে গঙ্গার জলবন্টন চুক্তি এবং সামনের ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের আসার ব্যাপার। সব মিলিয়ে যে কথাটা হয়েছে, আমি সেটা আস্তে আস্তে একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমে আসি নরেন্দ্র মোদীর টুইটে। নরেন্দ্র মোদী টুইটে যে দুটো শব্দ উনি ব্যবহার করেছেন, স্ট্র্যাটেজিক এবং লোকাল কনফ্লিক্ট। দেখুন, আমাদের সঙ্গে এখানে আপাতত পাকিস্তান বাংলাদেশে কোনো যুদ্ধ নেই আমাদের সঙ্গে। রইল পরে যুদ্ধ কোথায় হচ্ছে? রইল পরে ইরানে, আর ওদিকে হচ্ছে ইউক্রেনে, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তাহলে স্ট্র্যাটেজিক্যালি ভারতের সঙ্গে এক থাকতে হবে, এই কথাটা মোদিজিও উল্লেখ করলেন কেন? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই এমন কোনো কথা হয়েছে যার প্রত্যুত্তরে নরেন্দ্র মোদীকে এই কথাটা বলতে হয়েছে জেডি ভান্সকে। তিনি টুইট করে বলেছেন, এবং তার তৃতীয় সন্তান জন্মানোর জন্য, জেডি ভান্সের তৃতীয় সন্তান জন্মানোর জন্য সেকেন্ড লেডিকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং বাচ্চাদের সুস্বাস্থ্য এবং তাদের পরিবারের দীর্ঘ জীবন কামনা করেছেন, যেটা স্বাভাবিকভাবে হয়। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন শেখ হাসিনা কি ভাবছেন। তিনি ডিসেম্বর বলছেন, তিনি কবে নাগাদ, তার মধ্যে কি প্ল্যানিং চলছে, আপনারা কি ভাবছেন, আমাদের ওখানে যে মিটিং হচ্ছে সেই মিটিং এর মর্মার্থ আপনার কাছে কতটুকু এসে পৌঁছেছে। যদিও আপনার কাছে পৌঁছানো মানে এটা পৌঁছাবে, এটা ধরে নিয়েই আমার কথাটা বলা। এ সম্পর্কে আপনার মতামত, এই সমস্ত ব্যাপার ট্যাপার নিয়ে কথা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে তিনি অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন যে তার মতামতটা কি। তিনি দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন, নাকি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবেই তাকে নিয়োগ করা হবে? কারণ তিনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী। তিনি যদি চান তাহলে তারা প্রধানমন্ত্রী হিসেবেই ফের অভিষিক্ত করা হতে পারে। এখন নরেন্দ্র মোদী হয়তো বলেছেন এটা তার উপরেই ছেড়ে দিন, তিনি কি করবেন না করবেন এটা তার ইচ্ছা, তার দেশ, তার ইচ্ছা, তার উপরেই ছেড়ে দিন। আমাদের যতটুকু করার আমরা ততটুকু করব। আমি আবার বলছি যে ভারত সম্পূর্ণ একা করবে। যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের সাহায্য করবেন, বারবার বলছেন, তাহলে পরে আমাদের আপত্তি নেই। জেডি ভান্সকে মুখের ওপর আর একবার বলে দিয়েছেন নরেন্দ্র মোদী।
সুতরাং নরেন্দ্র মোদী নিজের জায়গা থেকে সম্পূর্ণ পরিষ্কার, যাকে বলে ক্লিয়ার। এদিকে থার্ড হচ্ছে জলবন্টন, গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে যে জল ঘোলা হচ্ছে, সেখানে ভারত কি চাইছে। নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তায় এই প্রসঙ্গ উঠে আসে। নরেন্দ্র মোদী বলেছেন যে এইটা নিয়ে কথা বলতে গেলে দেশের প্রধানমন্ত্রীকে তো আমাদের দেশে আসতে হবে। বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে ডাকা হয়েছিল আমাদের এতে। যত সব অর্গানাইজেশন আছে তাদের সভাপতিদের ডাকা হয়েছে, বিমস্টেকের সভাপতিকেও ডাকা হয়েছে। বাংলাদেশকে তিনি যেমন রিপ্রেজেন্ট করছেন, তা ব্রিক্সে ডাকা হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়নি যে তিনি আসবেন কি আসবেন না। আমার মনে হয়, আপনারা যদি আমায় জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার মতামত যে তিনি এলে ভালো, না এলে আরো ভালো। এলে ভালো এই প্রসঙ্গে যে এলে অন্তত তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারত, সেটা বাংলাদেশের কূটনীতির পক্ষে ভালো ছিল। আর না এলে গঙ্গা জলবন্টন চুক্তি রিনিউ হবে না। সেক্ষেত্রে আগামী খরা বলবো না, আগামী যে গ্রীষ্মকাল, তাতে তো আপনার দেশে খরা দেখা দেবে। তাই আমি মাঝে মাঝেই বলি দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এখনই যা আপনার চাল ডাল তেল নুনের যা অবস্থা, তারপর কিছুটা হাসি ঠাট্টা মস্করা হয় যে একদিকে আপনাদের গালাগাল করছে, আবার একদিকে আপনাদের থেকে তেল নুন ডাল চাল চাইছে। তা আপনাদের কূটনীতি এমন, আপনারা চাবুকও মারবেন আবার খেতেও দেবেন। নরেন্দ্র মোদী হাসেন, শোনা কথা এগুলো। নরেন্দ্র মোদী হাসেন। তো শেষ যে খবরটা আমি পেলাম সেটা হচ্ছে আপনাদের এই যে আছেন সেনাপ্রধান, তিনি নাকি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে তিনি কেন গেলেন, তার নাকি মামা না কার অসুস্থতা, তাকে নিয়ে গেছিলেন। মামাকে ফেলে, অসুস্থ মামাকে ফেলে তারপর তিনি সুদান চলে গেলেন। কাল রাতে আইএসপিআর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যে সেনাপ্রধান উনি চলে গেছেন সুদান, যেখানে জাতিসংঘের আপনার শহীদ তৈন্য ওখানে রয়েছে। এখন বলা হচ্ছে সুদান, ফ্রান্স গিয়েছেন না ইতালি গিয়েছেন সেটা তো বলা যাচ্ছে না। কারণ শেখ হাসিনা এটা বলে দিয়েছেন যে দেশে ফিরে আমার মুখোমুখি হওয়ার সাহস কিন্তু ওয়াকারুজ্জামানের নেই। আর ওয়াকারুজ্জামান খুব ভালো করে জানেন পাশা বদল হচ্ছে। যেটা উনি করতে চেয়েছিলেন ইসলামিক কান্ট্রি, সেটা করতে পারছেন না। এখন জামাতও সুর বদল করে দিয়েছে। প্রথম আলো, যারা একেবারে আপনাদের এক নম্বর কাগজ, যারা তুখোর হাসিনা বিরোধী ছিল, তারাও একটু একটু সুর বদলাচ্ছে। সব কাগজই সুর বদলাবে। এখন তারেক রহমান এবং তার পারিষদ বর্গ কবে চীনের কোল থেকে নেমে ভারতের কোলে ঢুকবে আর ভারতের কোলে বসবে, সেই অপেক্ষায়। তবে ভারত কোলে জায়গা দেবে না, হাঁটুর পাশে একটা হয়তো জায়গা দিলেও দিতে পারে। কারণ বিএনপি হচ্ছে অবিশ্বাসের দল, বিশ্বাসঘাতকের দল। তাদেরকে ভারত বিশ্বাস করে না। একবার দুর্ঘটনা ঘটেছিল 2004 সালে, তারপর আবার একটুখানি
চেষ্টা করেছিল ভারত, জয়শঙ্কর গেছিলেন নিজে রাষ্ট্রদূতকে পাঠাননি, তখন বিনয় বার্মা ছিলেন আমাদের রাষ্ট্রদূত, তাকে পাঠাননি, নিজে গিয়ে তার উপস্থিত হয়ে তার সমবেদনা জানান, মোদিজি চিঠি পিঠি দেন, তার উপযুক্ত জবাব তারেক রহমান দিয়েছেন। ভারত সফর না করে তিনি সোজা চলে গেছেন বেজিং এ। এদিকে আমেরিকার তারাকে বেজিংকে তো সব ঠান্ডা বাক্সে পাঠিয়ে দিয়েছেন। বেজিং এত চালাক, বেজিং তাতে কি বিন্দু মাত্র কিন্তু নিরুৎসাহ হয়নি। তারা উল্টে বলছে, আমরা বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলতে চাই এবং আগামী দিনে আমরা কার্যক্ষেত্রে আরো কাছাকাছি আসবো। মানে বেজিংও ছাড়তে চাইছে না, আমেরিকাও ছাড়তে চাইছে না, দুপক্ষে ওখানে মারামারি হচ্ছে। তারেক রহমানের দুই ঠ্যাং ধরে দুইজনে টানছে, এক আমেরিকা টানছে আর হচ্ছে বেজিং টানছে, মধ্যখানে ঠ্যাং ছিঁড়ে না আধা আধে হয়ে যায়। তারেক রহমানের যা অবস্থা, সাথে বলেছিলাম ঝাড়ে চড়েছে রক্তাক্ত হবে, এখন দেখুন রক্তাক্ত হচ্ছে কিনা। সমগ্র ব্যাপারটার মধ্যে যেটা ঘুরে ফিরে আসছে, আপনাদের সেনাপ্রধান ভাগলবা হবেন, আমার কথা মিলিয়ে নেবেন, তিনি শেখ হাসিনার মুখোমুখি তিনি হবেন না, তার আগেই তিনি দেশত্যাগ করবেন। সেগুলো গুছোচ্ছেন কিনা, আগের গুছোচ্ছেন কিনা, আর ওখানে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, ফ্রান্স বা ইটালিতে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, তার ব্যবস্থা করতে গেছেন কিনা তা আমি জানি না। পরবর্তীকালে নিশ্চয়ই প্রকাশ পাবে। ভাগবেন তো বটেই, দেশে তিনি থাকবেন না। দ্বিতীয় হচ্ছে জামাতের স্বপ্ন পূরণ হলো না। তৃতীয় হচ্ছে যদি তারেক রহমান না আসেন তাহলে পরে গঙ্গা পানি চুক্তি নবায়ন কোনো মতেই সম্ভব না। আর চতুর্থ হচ্ছে পেন্টাগন আজ ফিরে যাচ্ছে প্রতিনিধি দল। গতকাল দীর্ঘ সময় জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেন। সব মিলিয়ে যদি আপনি একত্র যদি করেন, তাহলে আমার মনে হয় ঘটনা প্রবাহ খুব তাড়াতাড়ি এগোচ্ছে এবং এই অবস্থার পাল্টি খেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর তারেক রহমানকে দেশ ছাড়তে হবে। অর্থাৎ যারাই কুচক্রী ছিল একটাও ছাড়া পাবে না, শুধু শেখ হাসিনাকে ফেরত আসতে দিন। আর সেই দিন আমার মনে হয় খুব একটা দূরে নয়। আমি বলেছিলাম আগস্ট সেপ্টেম্বর, তার মধ্যেই বড় কিছু ঘটে যাবে। আমি আগস্টেই চিন্তা করছি, আগস্টে হয়তো হবে না, এত তাড়াতাড়ি হবে না, সেপ্টেম্বর হবে হয়তো। সবাই ভালো থাকবেন। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, এমন খবর গত কয়েকদিনে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে। এমন খবরের মধ্যে চমক জাগানো একটি খবর হলো, ভারতীয় গোয়েন্দা সংস্থার 4 কর্মকর্তা বাংলাদেশি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে সোমবার ঢাকায় এসেছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনাকর খবরের মধ্যে একই দিন বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যর্পণ হবে নাকি তিনি প্রত্যাবর্তন করবেন, এ নিয়ে ভারত সরকারের বার্তা দীনেশ ত্রিবেদী বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিয়েছেন, যার অর্থ হলো শেখ হাসিনা কি নিজ ইচ্ছায় ফিরবেন নাকি তিনি আইনি প্রক্রিয়ায় ফিরবেন, সেই জটিলতা নিয়ে ভারত তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। দুই দেশের সম্পর্কের মধ্যকার উত্তেজনা কমবে না বাড়বে, বিশেষ করে তারেক রহমান দিল্লি যাচ্ছেন কি যাচ্ছেন না সেটিও হয়তো জানা যাবে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের হাই কমিশনারের অনুষ্ঠিত বৈঠকে। তবে ভারতীয় হাই কমিশনার আশা করছেন নরেন্দ্র মোদী আর তারেক রহমানের বৈঠক হলে সব সমস্যার সমাধান পাওয়া যাবে।
ভারত বাংলাদেশের এই প্রতিরক্ষা এবং কূটনৈতিক তৎপরতার মধ্যে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট বা IRI এর একটি টিম ঢাকায় বিএনপি ও জামাত ইসলামী নেতাদের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে। বাংলাদেশের রাজনীতিতে এই বৈঠকগুলো বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রবিবার ঢাকায় বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনারের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে যাচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হয়েছে একেবারে রুদ্ধদ্বার। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সোমবার তারেক রহমানের সাথে বৈঠকের পর আলোচনার বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে বলে সংবাদ মাধ্যমগুলোকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং জানিয়েছে, সোমবার বেলা 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার বৈঠক হওয়ার কথা রয়েছে। খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর এটি দ্বিতীয় বৈঠক। মার্কিন দূত সার্জিও গোর বাংলাদেশে আসার একদিন আগে একটি বৈঠক হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রবিবার খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর যে বৈঠকটি হয়েছে সেটি নিছকই কোনো সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। গত 5ই আগস্ট দিল্লিতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা অংশ নিয়ে বক্তব্য দেন এবং সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। এই অনুষ্ঠানের আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্য থামাতে ভারত সরকারের সাহায্য চেয়েছিল। যদিও ভারত সরকার বলেছে, শেখ হাসিনার ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্য দেশটির সরকার সমর্থন করে না। কিন্তু বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের ধারণা, ভারত সরকার অনুমতি ছাড়া এই ধরনের অনুষ্ঠান হওয়া এবং তাতে শেখ হাসিনা বক্তব্য দিতে পারতেন না। এই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিল। গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এই ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। অবশ্য এই ঘটনার পরও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পুরোদমে চালু আছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার সরকারি পর্যায়ের বৈঠকগুলোতে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হচ্ছে। রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এমন তথ্য জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ইস্যুটি নিয়ে এখন দেশ দুটির মধ্যকার আলোচনা প্রত্যর্পণ নাকি প্রত্যাবর্তন এমন একটি ব্যারাজের মধ্যে আটকে আছে। বাংলাদেশ সরকার চায় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ, আর ভারত সরকার চায় শেখ হাসিনা নিজ ইচ্ছেতেই যেহেতু ফিরে যাবেন তাই সেটি হবে প্রত্যাবর্তন। ভারতের বাংলা সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে দাবি করা হয়েছে, ভারতের হাই কমিশনার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ঢাকাকে তাদের অবস্থান নিয়ে ভাবতে হবে। বাংলাদেশ সরকার একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে, যার অর্থ ভারত সরকারকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে তার দেশের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে ভারতের বক্তব্য, আওয়ামী লীগ সভানেত্রী নিজেই দেশে ফিরতে চেয়েছেন। তিনি যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন এবং আদালতে হাজির হয়ে ন্যায় বিচার পান সেই নিশ্চয়তা দিতে হবে ঢাকাকে। সোমবার তারেক রহমানের সঙ্গে বৈঠকেও ভারতের হাই কমিশনার নরেন্দ্র মোদী সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করবেন বলে বলা হয়েছে দ্য ওয়ালের খবরে। তবে সোমবারের সাক্ষাৎকার শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়ে সীমাবদ্ধ থাকবে না। রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকে আগামী মাসে তারেক রহমানের নয়াদিল্লি সফরের বিষয়েও কথা হয়েছে। আগামী 12-13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাই কমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানে তারেক রহমান যোগ দিবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। যদিও দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, তারেক রহমানের যোগ না দেওয়াটা প্রায় নিশ্চিত। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রণালয়ের সাউথ এশিয়ার ডিজিকে তারেক রহমানের এই সফরের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটি দেওয়া হয়েছিল 5ই আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পরপরই।
ওই সূত্রটি বলছে সে নির্দেশটি এখনো বলবৎ আছে। শেখ হাসিনা ইস্যু সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যাগুলো যে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক ছাড়া সমাধান সম্ভব নয়, সেটা নিয়ে দুই পক্ষই নিশ্চিত। এই বৈঠকটি হতে পারে সেপ্টেম্বরে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রবিবার ঢাকার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সেই ইঙ্গিতে দিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের শীর্ষ নেতা মানে নরেন্দ্র মোদী আর তারেক রহমানের বৈঠক হলে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান সম্ভব। এদিকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে ঘিরে দুই দেশের রাজনৈতিক মঞ্চে উত্তেজনার মধ্যে বিশেষ একটি খবর হলো বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে ভারতের 4 নিরাপত্তা কর্মকর্তা ঢাকায় এসেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের এই প্রতিনিধি দলটি রবিবার দুপুর 3টার দিকে নয়াদিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। ধারণা করা হচ্ছে ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা ঢাকায় দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন। নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভারতের প্রতিনিধি দলটি ঢাকার একটি অভিজাত হোটেলে উঠেছে। সফররত ভারতীয় কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করেছে বাংলাদেশ ডিজিএফআই। ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সূত্র নামগুলো প্রকাশ করেনি, তবে এটি নিশ্চিত হওয়া গেছে প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যাকে সংক্ষেপে র বলা হয়, তার উচ্চপদস্থ একজন কর্মকর্তা। সূত্রগুলো বলছে, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা এমন এক সময় ঢাকায় এসেছেন যখন বাংলাদেশ ও ভারত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সম্পৃক্ততার জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন কি যাবেন না সে অনিশ্চয়তার মধ্যে আছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। অবশ্য বাংলাদেশের রাজনীতি ও প্রতিরক্ষা খাতে শুধু ভারতীয়রাই বৈঠক করছে না, বরং মার্কিন প্রতিনিধিদের সাথে বাংলাদেশের রাজনীতিবিদদের বৈঠকের খবর পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র নেতারা 9 আগস্ট গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI এর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই ঘণ্টাব্যাপী বৈঠকে IRI এর চলমান কর্মসূচি এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতিকে সুসংহত ও টেকসই করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনার উপর আলোকপাত করা হয়েছে। বৈঠকে IRI এর সিনিয়র ডিরেক্টর, সেন্টার ফর ইনসাইটস অ্যান্ড সার্ভে রিসার্চের একজন প্রতিনিধি, একজন কারিগরি উপদেষ্টা এবং এর আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর সহ সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, সংসদীয় স্থায়ী কমিটির একজন চেয়ারপারসন এবং একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সহ রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। পরে বিকেল 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের একজন সদস্য এবং IRI এর একটি প্রতিনিধি দলের মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়, ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অংশগ্রহণ এবং দেশের গণতান্ত্রিক উন্নয়ন সম্পর্কিত বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের একাধিক রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে সম্পৃক্ত হচ্ছে। ঢাকার একাধিক সূত্র বলছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে সংকট উত্তরণের জন্য ওয়াশিংটনের মধ্যস্থতায় ঢাকা ও দিল্লির পক্ষগুলোর সাথে সামনে আরও একাধিক বৈঠক হতে পারে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।